কথা শুনতে পাচ্ছো? রুবায়েত, ম্যামের কথা শোনা যাচ্ছে? ফ্যানটা দাও তো। জি ম্যাম, ঠিক ফ্যান। আছে, কথা শোনা যাচ্ছে, আসতেছে। ভিডিও অন আসসালামু করছো? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। ও, ওদের তো স্ক্রিন শেয়ার করা লাগতো, কোশ্চেনটা সলভ করে দেওয়া লাগতো, যে কজন জয়েন করছে। তোমরা পরীক্ষা কেমন দিয়েছো? পরীক্ষা কেমন দিয়েছো? হ্যাঁ, জি ম্যাম, ভালো হয়েছে, সমস্যা নেই। ভালো হয়েছে না? খাতা অবশ্য এখনো দেখি নাই, দেখবো। ম্যাম, আমার দিন দিন আপলোড নিয়ে খুব জটিলতা হইতেছে। হ্যাঁ, ম্যাম, এই যে কেমিস্ট্রি পরীক্ষায় আপলোড হইতে মানে লাস্ট পর্যন্ত দিতেই পারিনি ওইখানে। আপলোড হওয়ার পরে ইয়ে করো নাই, মেইলে দাও নাই? আমি তো যাদের ইয়ে হয়েছে না, দু ম্যাম, একজনের মেইলও মেইল। এত ম্যাম সমস্যা করছে যে 5টা ছবি বেশি নিবে না, তারপর হলো 25 MB নিবে না, মানে দুইবার রিজেক্ট হয়েছে। তারপর আবার ওই যে পিডিএফ করছি, পিডিএফও নেয় না, বলে এটা আমার 25 MB এমবি বেশি। বাড়ায় দিত, টিচারকে বলো না? ম্যাম, মেইলে বাড়ানো যায় না, যা ফিক্স মানে গুগল করে দিছে সেটাই। খুব আচ্ছা। ঝামেলা ম্যাম, অনেক। তারপরে যে ম্যাম ড্রাইভে আপলোড করে তারপর ওইটার লিঙ্কটা দিয়ে দিছে। আরে এখন গুগল ভালোই ঝামেলা করছে, অনেক সমস্যা। সকালবেলা আমি স্ক্রিন শেয়ার করব, আমি সব ঠিকঠাক করছি, ফায়ারফক্স দিয়ে যে ঢুকছি, আরে সব ইয়ে হয়ে গেল, স্ক্রিন পুরো কালো হয়ে গেল। পরে একটু পরে আবার ক্রোম দিয়ে আবার সবকিছু আউট করে দিয়ে আবার নতুন করে মিটে জয়েন করে ক্রোম দিয়ে ঢুকলাম, তখন দেখাতে পারলাম। ম্যাডাম, এই নর্মাল হঠাৎ একটা করে কাজ। হঠাৎ করে হ্যাঁ, করোনা ভাইরাস এসব করার পরে, হঠাৎ করে করোনা শুরু হয়ে যাওয়ার পরে গুগলের উপর অনেক চাপ পড়ে গেছে, এত মানুষের চাহিদা একত্রে পূরণ করতে গিয়ে অনেক ঝামেলা হচ্ছে ওদের। সেটাই অনেক ঝামেলা করছে মাঝে মাঝে। যেমন তোমাদের খাতাগুলো দেখবো কালকে রাতে, আমি ওপেনই করতে পারি নাই। এখন সে যদি ইয়ে না দেয়, ওপেন না করতে পারি, দেখবো কিভাবে? মানে সফটওয়্যার মানে এমন সমস্যা করতেছে গুগল এখন, মানে সে নিজেও ভাবতে পারছে না যে এত চাপ কিভাবে নিবে। মানে ওর মাথায় আসলে ওই যে রুবাইতের কথা ধরে বেশি, যে তার পাতায় লোডটা বেশি হয়ে গেছে। এই লোডিং এর কারণে আসলে সমস্যাটা হচ্ছে। বললাম না, সকালবেলা আমি একটা ঘটনা ফেস করলাম, এই সিম্পল একটা জিনিস, স্ক্রিন শেয়ার করব, শেয়ার দিছি, আর এই স্ক্রিন কালো হয়ে প্রথমে সব ঠিকঠাক করে নিলাম, ওপেন করব ফার্স্ট ইয়ারকে,
হ্যাঁ ঠিক আছে। পরে ওপেন করতে গিয়ে দেখি আর ওপেন হচ্ছে না। পরে বের হয়ে আবার নতুন করে করে এই যে জয়েন করে দেখা হয়। তোমাদেরকে স্ক্রিন শেয়ার করতে চাইছিলাম, তবে থাক ক্লাসটা নেই, স্ক্রিন শেয়ার করে কোশ্চেনটা সলভ করতে চাইছিলাম। কি আবার ছেলেমেয়েরা চলে যাচ্ছে কেন আবার? 6 মিনিট হয়ে গেছে, ক্লাস শুরু করে দিই নাকি? ফিজিক্স ক্লাসে দেখলাম যে তোমরা 18 জন। ফিজিক্স কতজন করলো? 18 জন করলো না? আমি ফিজিক্সে এরকম ঢুকছিলাম হয়। তো। হ্যাঁ 18 জন। আর এখানে তো কয়জন? 8, 9, 10। দেখি কয়জন, 10 এখানে 8 জন আর 10 জন। আর বাকি 8 জন হারাই গেল। ওদের বায়োলজি লাগবে না, না? ফিজিক্স কেমিস্ট্রিতে পাশ করলেই হবে, বায়োলজির দরকার নেই। আচ্ছা, আমরা যেটা পড়বো আজকে কি, মানব ভ্রূণের। আমরা গত ক্লাসে আমরা আমরা কাজ করেছিলাম, ভ্রূণ আবরণী পড়েছিলাম এবং মানব ভ্রূণের পরিস্ফুটন, তারপরে 3টা ভ্রূণ স্তরের পরিণতি এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যেটা করবো যে ভ্রূণ এবং ফিটাসের বিকাশ। তার আগে আমরা জানবো যে ভ্রূণ কি। হুম, ভ্রূণটা কি? আমরা যখন মায়ের পেটে যখন আমরা থাকি, তখন প্রথম 8 সপ্তাহ পর্যন্ত যেটা যে ভ্রূণ সেটাকে বলা হয় হলো 8 সপ্তাহ পর্যন্ত যখন আমাদের যে ভ্রূণটা এটাকে কি বলা হয়? আমরা জানি যে 8 সপ্তাহের যে শিশু এটাকে বলা হচ্ছে ভ্রূণ। তাহলে আমরা মায়ের দেহে কি হলো, আমাদের ভ্রূণটা আমরা প্রথম অবস্থায় তো আসলে আমাদের এটা ভ্রূণ। তাহলে এই যে 8ম সপ্তাহ পর্যন্ত যে শিশুটা থাকবে, এই শিশুটাকে বলা হচ্ছে হলো ভ্রূণ। তাহলে ফিটাস কি? ফিটাস হলো এর পর থেকে একদম ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে ভ্রূণ 8ম সপ্তাহ পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত শিশুকে বলা হয় ফিটাস। তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে ফিটাস কি, ভ্রূণ কি। হ্যাঁ, ভ্রূণ হলো যে 8ম সপ্তাহ পর্যন্ত মানব যে শিশুটা সেটাকে বলা হয় ভ্রূণ, মানে মায়ের গর্ভে থাকাকালীন। এটা অবশ্যই লিখতে হবে যে মায়ের গর্ভে থাকাকালীন 8ম সপ্তাহ পর্যন্ত যে শিশু তাকে বলা হচ্ছে ভ্রূণ। এবং এই 8ম সপ্তাহের পর থেকে একদম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে শিশু সেটাকে বলা হচ্ছে ফিটাস। তাহলে ভ্রূণ এবং ফিটাস আমরা বুঝেছি। ভ্রূণ কি জি ফিটাস ম্যাম। কি বুঝেছি। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে যে ফিটাস কি, 1 মাসের জন্য আসে। আমরা জানি যে একটা শিশু মায়ের গর্ভে 9 মাস পর্যন্ত থাকে এবং 9 মাস মানে মানুষ এমনিতে আমরা বলি যে আসলে 10 মাস পর্যন্ত আমরা মায়ের গর্ভে থাকি, কিন্তু আসলে সাধারণত হিসাব যেটা হয় যে প্রায় 9 মাস থাকে। এবং এই যে 9 মাস পর্যন্ত যে থাকে, এটা কত সপ্তাহ আমরা জানি, যেটা 36 থেকে 40 সপ্তাহ, এটা আমরা জানি। এবং যেভাবে তার পরিবর্তনটা ঘটে, কিভাবে ঘটে। হুম, প্রথমে আমরা জানি যে প্রথম সপ্তাহে কি হয়, প্রথম সপ্তাহ যখন মায়ের গর্ভে সে থাকলো, তখন তার নিষেক হবে। নিষেকের পর আমরা জানি যে নিষেকের পরবর্তী স্টেজটাই হলো ক্লিভেজ। এবং ক্লিভেজের ফলে কি হবে, নিষেকের যে আমরা জানি যে ক্লিভেজের পরে কি হয়, ব্লাস্টোসিল। এবং এই ব্লাস্টোসিল এটা পরে কি হয়, ইমপ্লান্টেশন। এবং এটা কত কত দিন পর পর হয়। এটা সাধারণত প্রথম সপ্তাহে আমরা যখন 4-5 দিন পর দেখবো যে তখন কি হবে, ব্লাস্টোসিল হবে, ব্লাস্টোসিলের উৎপত্তি হবে। এরপর 4-5 দিন পর 6 থেকে যখন এটা অতিবাহিত হয়ে গেল, 6 থেকে ম্যাম 9 দিন পর ব্লাস্টোসিস্ট লিখা। কি আমরা ব্লাস্টোসিল পড়ে আসলাম না, ক্লিভেজ যখন করলাম, মনে আছে না? না ম্যাম, ব্লাস্টোসিস্ট লিখা। ব্লাস্টোসিল হবে না, ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের উৎপত্তি ঘটে, সিস্ট। আসলে এটা ও সরি, হ্যাঁ ব্লাস্টোসিল আমরা যে একই জিনিসই, ওই রকম ব্লাস্টোসিল এবং ব্লাস্টোসিস্ট যে ডিফারেন্ট কিছু তা না। জাস্ট এখানে হলো ভিতরের জন্য, এজন্য বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট, আর কিছুই না। ঠিক আছে। আর এই যে ব্লাস্টোসিস্টের উৎপত্তি ঘটলো, হওয়ার পরে কি হলো, ইমপ্লান্টেশন হলো, আমরা যেগুলো জেনে এসেছি। এরপর আমরা দেখলাম যে যখন 2য় সপ্তাহ গেল, তখন কি হলো, 2য় সপ্তাহের পর তার 3টা যে ভ্রূণীয় স্তর আছে, এই 3টা ভ্রূণীয় স্তর গঠিত হলো। 3টা ভ্রূণীয় স্তর কি কি আমরা জানি যে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং
মেসোডার্ম। তিনটা ভ্রূণীয় স্তর কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এটা কখন হবে? দ্বিতীয় সপ্তাহর সময়, দ্বিতীয় সপ্তাহের পর। তাহলে দ্বিতীয় সপ্তাহে কি হলো? এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম যে তিনটা ভ্রূণীয় স্তর এগুলো গঠিত হলো। এবং এই পর্যায়ের পর যখন আমরা এই যে আমাদের যে আমরা যে গবেষণা করি, এটা পারমিশন কোনো দেওয়া হয় নাই যে আমাদের যখন এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম গঠিত হয়ে গেল মানব ভ্রূণের, তখন এটা নিয়ে আর গবেষণা করা যাবে না। আর এই যে তৃতীয় সপ্তাহে এখানে আমরা জানি যে মেয়েদের আমরা দেখে এসেছি যে প্রতি মাসে একটা মেনস্ট্রুয়াল সাইকেল হয় বা ঋতুচক্র হয়, সেটা কি হয়ে যায়? এটা হলো গর্ভকালীন সময়টা বন্ধ থাকে। এবং এটাই আমরা জানি যে ফার্স্ট সিম্পটম হলো এটাই। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। এবং তার যে এটা বন্ধ হওয়ার পর এটা কখন হবে? এটা সাধারণত তৃতীয় সপ্তাহ, কারণ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটা চলতেই পারে। হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটা চলতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু তৃতীয় সপ্তাহ পর এটা একদমই বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হয়ে যাওয়ার পর কি হবে? আমাদের মেরুদণ্ড, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড যে আছে এগুলো উৎপত্তি শুরু হবে। এগুলো কি হবে? উৎপত্তি শুরু হবে। তাহলে চতুর্থ সপ্তাহে গিয়ে কি হবে? চতুর্থ সপ্তাহে গিয়ে আমাদের হৃৎপিণ্ড, তারপরে রক্তনালী, রক্ত এবং অন্ত্রের উৎপত্তি শুরু হবে। এবং অ্যাম্বিলিকাল যে কর্ড আছে সেটা বৃদ্ধি হবে। তারপরে এই যে ভ্রূণটা হলো তখন কি হবে? 5 মিলিমিটার হবে প্রত্যেকের ভ্রূণের। তৃতীয় সপ্তাহে 2 মিলিমিটার দেখা যাবে। তারপরে যখন চতুর্থ সপ্তাহ তখন সে বেড়ে যাবে, বেড়ে গিয়ে কত হবে? 5 মিলিমিটার হবে। এরপর পঞ্চম সপ্তাহে আমরা দেখবো যে মস্তিষ্ক আবার অনেক বৃদ্ধি করবে এবং তার যে লিম্বার আছে এটা উৎপত্তি হবে। এবং লিম্বার থেকে আমাদের হাত এবং পা তৈরি হয়। ভ্রূণের কি তৈরি হয়? হাত এবং পা, এ দুটো তৈরি হয়ে যাবে, এই অঙ্গগুলো তৈরি হবে। ষষ্ঠ সপ্তাহে, হ্যাঁ, ষষ্ঠ সপ্তাহে কি হবে? চোখ এবং কান, এটা গঠনের সূত্রপাত হবে, মানে শুরু হবে এটার গঠন হওয়া, চোখ এবং কান। আর সপ্তম সপ্তাহে কি হবে? তার মুখমণ্ডল তৈরি হবে এবং চোখের যে কালার এটা দেখা যাবে। 12 সপ্তাহ, সপ্তমের পরে একবারে 12 সপ্তাহে চলে যায়। 12 সপ্তাহে গিয়ে কি হবে? তার সকল অঙ্গগুলো বোঝা যাবে। হ্যাঁ, এবং তার যে জনন অঙ্গ আছে তো সেটা সুগঠিত হবে। তখন একটা সে পরিণত ভ্রূণ, ম্যাচিওর ভ্রূণ হবে। এবং 24 সপ্তাহ পর সে তখন চোখটা খুলবে, চোখের পাতা খুলতে পারবে। আর 26 সপ্তাহের মধ্যে কি হবে? জন্ম হলে বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা। যদি অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে ইম্যাচিউর বেবি হয়েছে, সেই ইম্যাচিউর যে বেবিটা বলা হয় সাধারণত সেটা হলো 26 সপ্তাহের যে বেবিটা হয়। যদি এই 26 সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়ের পর যদি কেউ জন্ম লাভ করে, তখন কি হয়? তখন তাকে কিছুটা হলেও বাঁচানো সম্ভব হয়। তখন তাকে কি করা হয়? ইনকিউবেটরে দেওয়া হয়, দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কারণ তখন তার যদি জানটা থাকে, কারণ আমরা তো কেউ জান দিতে পারবো না, তাই না? একমাত্র আল্লাহ দিতে পারবেন, যদি তার হার্টবিট থাকে। তো এই যে 26 সপ্তাহ পরে এরকম হয়, কারণ কেন? কারণ 26 সপ্তাহের মধ্যে তার কি হয়? সবকিছু হয়ে যায়। চোখ, কান, নাক, মুখ, যা যা অঙ্গগুলো আছে সবই মোটামুটি হয়ে যায়, কিন্তু পুরোপুরি পরিপক্ক হয় না, হয়তো একটু সম্ভাবনা হয়, কম থাকে। আর 28 সপ্তাহে কি হয়? সে কি করে? নড়াচড়া করে, বলে না মায়ের পেটের মধ্যে ঘোরাফেরা করে, মাকে লাথি মারে, হ্যাঁ, পেটের মধ্যে খামচি দেয়। এই যে এটা হলো তার 28তম সপ্তাহে এটা হয়। এবং সে কি করে তখন? স্পষ্ট এবং অতি শব্দ অনুভব করে। তখন তাকে যদি আস্তে করে স্পষ্ট করা যায়, অনেক সময় সে ঘুরে চলে যায়, কারণ সে তখন অনুভব করতে পারে যে তাকে কেউ কি করেছে, স্পষ্ট করেছে। এবং সে তখন কি করে? মূত্র ত্যাগ করে। এবং যখন 30 সপ্তাহ হয়ে যায় তখন তার মাথাটা, সে মায়ের পেটের মধ্যে ঘুরে তার মাথাটা নিচের দিকে চলে আসে এবং সে জন্মের জন্য কি হয়? প্রস্তুত হয়। এবং 38তম সপ্তাহে সে কি হয়? সাধারণত 9 মাসে শিশু কি করে? জন্মগ্রহণ করে। তাহলে আমরা কিভাবে মায়ের পেটে প্রথমে থাকি, তারপরে কিভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়, কিভাবে আমরা একটা ম্যাচিউর বেবিতে পরিণত হই, তারপরে এই সুন্দর পৃথিবীতে চলে আসি। কার জন্য চলে আসি? মায়ের জন্য। এই জন্য বিধাতা সবচেয়ে কি বলেছেন? কাকে বেশি সম্মান করতে বলেছেন? মাকে। বারবার বলেছেন মাকে। মাকে 3বার গোল্ড মেডেল দিয়েছেন, তারপর বাবাকে দিয়েছেন, তাই না? সেজন্য আমরা সবাই মাকে সম্মান করব এবং মাকে
ভালোবাসবো, কিন্তু আমরা পুরোটাই উল্টো করি, বেশি বকা মাকেই দিই। হ্যাঁ, তবে পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন তোমার মা। যদি কারো দোয়া কবুল হয় আল্লাহর কাছে প্রথম, সেটা হলো মা। সব সময় ভালো কোনো কাজে গেলে, কোনো কিছুতে গেলে মাকে বলে যাবে, তাহলে মা কি করবেন? দোয়া করবেন। আমি একটা কথা বলি যে তুমি খুন করে আসলো, মা বলবে যে আমার সন্তান খুন করেনি, আমি করেছি। মা সে দায়ভারটা নিতে চায়, অন্য কেউ নিতে চাবে না। যতই তোমাকে বলুক না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু এই ভালোবাসা, মায়ের ভালোবাসা, এটা বলে শেষ করা যাবে না। মা মাই, মার তুলনা মাই। এই যে তুমি এতদিন মায়ের গর্ভে ছিলে, মা তোমাকে নিয়ে বেরিয়েছে, অবশ্যই তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও মা কিন্তু বলে না যে আমার অনেক কষ্ট হয়েছে। মা সবকিছু সহ্য করেন। ঠিক আছে? তাহলে আর এই যে আমাদের যে ভ্রূণ এবং ফিটাস বিকাশ, আমরা এটা বুঝেছি। আর রিপিট করতে হবে। সামি ম্যাম বুঝেছো? আমার একটা মানে কোশ্চেন ছিল, করবো? বলো, এই চ্যাপ্টারের কোশ্চেন খুব একটা করা যাবে না, বলো তারপরে। ম্যাম আপনি বলি ম্যাম, যদি না হয় তো। হ্যাঁ, ম্যাম মানে ওই যে ম্যাম দ্বিতীয় সপ্তাহে ম্যাম বলা হয়েছে যে গবেষণা নিষিদ্ধ, কি জন্য এটা? এটা বলা হয়েছে কি জন্য? কারণ গবেষণা করতে গেলে তো তোমাকে মেরে ফেলতে হবে, কারণ মানব ভ্রূণ মারা তো একদমই নিষিদ্ধ, এটা জানো? গবেষণা করতে গেলে তোমাকে বেঁচে রেখে করা যাবে? এই জন্য একটা ভ্রূণ যখন গঠিত হয় তখন তাকে মারা যাবে না। বুঝতে গেছে? এটা কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের পড়িয়েছি কি? পড়াইনি এখনো না? তোমাদের তৃতীয় অধ্যায়টা পড়ানো হয়নি। তৃতীয় অধ্যায়ে এটা বলা আছে যে মানব ভ্রূণ ইয়ে করা একদম নিষিদ্ধ আর কি, 24 সপ্তাহ পর। এই জন্য। আর কোনো কোশ্চেন তোমরা বুঝেছো? জি ম্যাম। হ্যাঁ সামি, ম্যাম বুঝতে বুঝতে পারছি। পেরেছো? হ্যাঁ, জি ম্যাম বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা ভ্রূণ এবং ফিটাসের যে বিকাশ আছে আমরা এটা শিখলাম। এখন আমরা জানবো কিভাবে একটা শিশু মা প্রসব করেন। তো এটা অল্প কথায় একটু বলবো। হুম, যে খুব অল্প ইয়েতে এটা বুঝাবো আর কি। যাই হোক, আমাদের যখন নিষেক হয়ে গেল, নিষেকের পর 9 থেকে 10 সপ্তাহের মধ্যে একটা মানুষ হিসেবে আমরা এই ভ্রূণকে শনাক্ত করতে পারি, এটা আমরা দেখতে নিলাম। হ্যাঁ, এবং যখন যে এই অবস্থাটা আমরা বলেছি যে 8ম সপ্তাহ পর এবং ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে অবস্থা, সেটাকে বলা হচ্ছে ফিটাস। এটা আমরা দেখে আসলাম। এবং ফিটাস যখন হইল, এই ফিটাস প্রায় 38 সপ্তাহ পর্যন্ত অবস্থান করে। আর এই যে ফিটাসের যে 38 সপ্তাহ, আমরা দেখলাম যে ভ্রূণ, সাপোজ এটা একটা ভ্রূণ, এটার হলো কি আমরা দেখছি যে যখন এটা 8ম সপ্তাহ, এই 8ম পর্যন্ত এই শিশুটাকে বলা হচ্ছে ভ্রূণ। ভ্রূণ। আর এই 8ম সপ্তাহের পর, এটার পর, হ্যাঁ, এই 8ম সপ্তাহের পর, 8মের পর থেকে একদম ভূমিষ্ঠ হওয়ার আগ, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত পর্যন্ত যে সময়কার, পর্যন্ত যে সময়, এটাকে বলা হচ্ছে কি ফিটাস, তাই না? তাহলে দেখো, আমরা বলেছি যে 38তম একটা শিশু জন্মগ্রহণ করে। তাহলে এই যে আমরা যে 8মের পর বলছি, তাহলে নবম থেকে, এই নবম থেকে 38 সপ্তাহ, 38 সপ্তাহ পর্যন্ত, তাহলে নবম থেকে 38 সপ্তাহ পর্যন্ত আমরা যেটা বলছি, এই সময়টাই হলো কি, এই সময়টা পর্যন্ত আমরা কি করছি, একটা ফিটাস, এটাই হলো ফিটাস, তাই না? নবম থেকে 38 সপ্তাহ পর্যন্ত। যখন এই 38 সপ্তাহ পর কি হচ্ছে, একটা শিশু জন্মগ্রহণ করছে, তাই না? এই সময় পর্যন্ত সে কোথায় থাকছে? মায়ের গর্ভে থাকছে। আর এই সময়টাকে বলা হচ্ছে হলো গর্ভধারণ কাল। এবং এই যে গর্ভধারণ কাল, যে হ্যাঁ, গর্ভধারণ কালে প্রথম আমরা দেখছি যে প্রায় 12 সপ্তাহের মধ্যে তার যে প্রধান অঙ্গ সময়, এগুলো সবই তৈরি হয়ে যাচ্ছে। এবং তখন কি করে ডক্টররা কিন্তু এই সপ্তাহটা গুনে কি করেন, যে তার একটা ডেট দিয়ে দেন। হুম। আর
আমরা দেখলাম যে প্রসব মানুষের যখন গর্ভাবস্থায় যে কাল 38 থেকে 40 সপ্তাহ এবং 12তম সপ্তাহে কি হয় তার যে আমরা যে বললাম যে প্লাসেন্টা থেকে আমরা জানি যে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হলো প্রোজেস্টেরন। এবং এই প্রোজেস্টেরন হরমোনের কাজই হলো সে কি করে আমাদের মানুষের আমাদের যে জরায়ু আছে এটা সংকোচনটা সে বন্ধ থাকে এই হরমোনের কারণে। এবং এই যে প্রোজেস্টেরনের মাত্রা গর্ভাবস্থায় কি হয়, যখন প্রোজেস্টেরনের মাত্রা রক্তে কিন্তু বাড়তে থাকে এবং 38 সপ্তাহ পরে হঠাৎ করে এটার মাত্রাটা কমে যায়। এবং তখন জরায়ু সংকোচনে কি হয়, প্রতিবন্ধকতা দূর হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন এই যে আমরা মায়ের গর্ভে যখন থাকি তখন 12তম সপ্তাহে কি হয়, প্লাসেন্টা থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সে হলো প্রোজেস্টেরন। এবং এই হরমোনটার কাজ কি, সে কি করে প্রথম অবস্থায় জরায়ু সংকোচন কি করে বন্ধ থাকে এই হরমোনের প্রভাবে। এবং পরবর্তী দিকে গর্ভ অবস্থায় রক্তে কি হয়, যখন আমরা মায়ের গর্ভ থাকি তখন প্রোজেস্টেরনের মাত্রাটা বেড়ে যায় এবং 38 সপ্তাহে তখন হঠাৎ করে এই মাত্রাটা কি হয়, কমে যায়। ফলে জরায়ু সংকোচনে কি হয়, প্রতিবন্ধকতা দূর হয়। এবং পিটুইটারি গ্রন্থি থেকে তখন অক্সিটোসিন এবং প্লাসেন্টা থেকে কি হরমোন, প্লাস্টোগ্ল্যান্ডিন হরমোন ক্ষরণ হয়। এবং এই প্লাস্টোগ্ল্যান্ডিন যে হরমোন এবং অক্সিটোসিন যে হরমোন, এটা ক্ষরণ ঘটানো এগুলোর ক্ষরণ যখন শুরু হয় তখন 40 সপ্তাহে কি ঘটে, জরায়ু সংকোচন ঘটে। এবং এই সংকোচনের ফলে কি হয়, শিশু জরায়ু থেকে বাইরে আসতে পারে। এবং এই যে জরায়ু যে সংকোচন হলো এটা 3টা ধাপে হয়। কিভাবে হয়, জরায়ুর মুখ কত হয়, 100 সেন্টিমিটার পর্যন্ত প্রথমে প্রসারিত হয়ে যায় এবং ফিটাস কি করে জরায়ু থেকে বাইরে আসে। প্লাসেন্টা এবং আমরা যে অ্যাম্বিলিকাল কর্ড বলি, এটা হলো ফিটাস থেকে প্লাসেন্টা পর্যন্ত অ্যাম্বিলিকাল যে ধমনীরা বহনকারী যে অঙ্গ আছে, এটা জরায়ুর অভ্যন্তর থেকে কি হয়, বাইরে বেরিয়ে আসে। তাহলে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো হরমোন, এইটা পড়ানোর একটা কারণ সেটা হলো যে আমাদের কতগুলো হরমোন, যেমন আমাদের যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টা থেকে প্রথমে প্রোজেস্টেরন হরমোন করিত হচ্ছে, সে কি করছে জরায়ুর সংকোচন বন্ধে সে কি করছে, এটা প্রভাবিত হচ্ছে। এবং পরবর্তীতে কি হচ্ছে, আমাদের এই যে আমরা দেখলাম যে আমাদের যে প্রোজেস্টেরনের মাত্রা, এটা যখন আমাদের 38তম সপ্তাহে হঠাৎ কমে যায় এবং ফলে জরায়ু সংকোচনের যে প্রতিবন্ধকতা এটা দূর হয়ে যায়, তখন জরায়ু সংকোচিত যে বাধাটা এটা দূর হয়ে যায়। এবং তখন কি হয়, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন তৈরি হয়, তার নাম কি অক্সিটোসিন। এবং প্লাসেন্টা থেকে আবার আরেকটা হরমোন নিঃসৃত হয়, তার নাম কি প্লাস্টো প্রোটো হ্যাঁ প্রোস্টোগ্ল্যান্ডিন। ঠিক আছে। আর এর ফলে কি হয়, জরায়ু সংকোচন ঘটে। তাহলে আমরা মোটামুটি যে আমাদের যে শিশু যে প্রসব আমরা এটা জানলাম। এখন দেখবো যমজ শিশু। হ্যাঁ, যমজ শিশু কিন্তু তোমরা তো জানো, একসাথে যদি দুটি শিশু জন্মগ্রহণ করে সেটাই যমজ শিশু। তবে যমজ শিশু কিন্তু দু ধরনের হয়, একটা কি, একটা হলো অভিন্ন আর একটা ভিন্ন। এখন কথা হলো যে অভিন্ন কারা এবং ভিন্ন যমজ কে। আসলে তোমাদের বি সেকশনে আছে আমাদের যমজ দুই ভাই, কে কে বলো তো, তারা কি জয়েন করেছো আজকে? হ্যাঁ, তোমাদের বি সেকশনে কি যমজ দুই ভাই আছে না নাই? ম্যাডাম এখন ক্লাসে আছে কিনা জানি না। ওরা আমাদের ক্লাস করে, মানে করতো যখন আসলে ক্লাসে আসতো তখন। আচ্ছা, ওরা কি যমজ দুই ভাই, নাহিন আর রিয়া? হ্যাঁ ম্যাডাম, ম্যাম মানে নাহিদার নাই। নাহিদার কি, অন্য আরেকজনের নাম কি? নাই। মানে একজন হইছে নাইম। নাহি, একজন না ম্যাডাম, মানে একজন হইছে নাহিদ, আর একজন হইছে নাহিন, সম্ভবত নাহিন। নাহিদ আর নাহিন। নাহিন, নাহিন, মানে হয়রস শিকার হি দন্তান্ন, নাহিন, ও, নাহিন আর নাহিন। আচ্ছা নাহিদ, আচ্ছা। এরকম হ্যাঁ, একটা কিছু। তো ওরা দুই ভাই, এই যে ওদের দুজনের চেহারার কি তোমরা একই রকম দেখো না আলাদা দেখো বলো তো? আমি খেয়াল করার পরে একটু পার্থক্য পাইছি, মানে একজনের মানে চোখের গঠনটা একটু অন্যরকম আর কি, কিন্তু এমনিতে ওরকম পার্থক্য বোঝা যায় না, খেয়াল করলে বোঝা যায়।
আচ্ছা, এই অভিন্ন যমজ যেটা বলা হয়, আমরা জানি যে অনেক সময় যমজের ক্ষেত্রে আমরা দেখি যে আহ অনেক সময় কি হয়, ভাই বোন হয়, আবার আলাদা চেহারার হয়, আমরা দেখেছি এটা, এগুলো অনেক খেয়াল করেছি। তা আমাদের এদের যখন জায়গোট যখন প্রথম বিভাজিত হয় তখন কি হয়, দুটো কোষে পরিণত হয় এবং এই দুটো কোষ থেকে কি হয়, শিশুর জন্ম হয়। তখন কি হয়, তারা একই লিঙ্গ বিশিষ্ট হয়, হয় দুটি ছেলে বা দুটি মেয়ে হয়। এবং চেহারাটা তারা সাধারণত উত্তরাধিকার সূত্রে যে এখানে বলা হয়েছে যে বৈশিষ্ট্যগুলি, চেহারা প্রায় একই রকম হয় এদের। আর যখন ভিন্ন যমজ হয় তখন তারা কি হয়, আলাদা ডিম্বাণু নিষিক্ত হয়ে তখন দুটো জায়গোট উৎপন্ন হয়। কয়টা জায়গোট উৎপন্ন হয়? দুটো জায়গোট উৎপন্ন হয়। আমরা যখন অভিন্ন যমজ দেখলাম তখন কিন্তু একটা জায়গোট হয় প্রথম বিভাজনের সময়। আর এখানে দুটো পৃথক ডিম্বাণু যখন নিষিক্ত হয় তখন কয়টা জায়গোট উৎপন্ন হয়? দুটা। এবং এই দুটো জায়গোট থেকে দুটো শিশুর জন্ম হয় এবং তাদের বৈশিষ্ট্যগুলি কখনোই একই হয় না। তারা কি হয়, আলাদা হয়। যেমন ছোট বড় বা ভাই বোনের মতো বৈশিষ্ট্য নিয়ে থাকতে পারে, নাও থাকতে পারে। অনেক সময় এরা দুই ভাই দুই বোন এবং একটি ভাই একটি বোনও হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে এই যে যারা অভিন্ন যমজ, তোমরা যে নাহিন আর ওই যে নাহিম, ওদের দুই ভাইয়ের কথা বললাম, ওদের কিন্তু আসলে আলাদা করা খুবই কঠিন। মানে আমি আলাদা করতেই পারি নাই, মানে আমার কাছে ভুল হয়। যাই হোক, এরকম আমাদের অনেক ছিল, আমি অনেক যমজ বোন দেখেছি, এরকম যমজ ভাই দেখেছি, তাদের আলাদা করা যায় না, বলা হয় অভিন্ন যমজ। ওরা কি হয়েছে, একটা জায়গোট থেকে এটা দুটো পৃষ্ঠ কোষে পরিণত হয়েছে, এই জন্য হয়েছে। এবং পরবর্তীতে দুটি কোষ হয়েছে, তখন কি হয়েছে, তখন এদের জন্ম হয়েছে। আর ভিন্ন যমজ যারা, তাদের কি হয়, দুটো পৃথক ডিম্বাণু নিষিক্ত হয়। কয়টা? দুটো পৃথক ডিম্বাণু নিষিক্ত হয়ে দুটো জায়গোট, কয়টা জায়গোট? দুটো জায়গোট উৎপন্ন হয় এবং এই দুটো জায়গোট থেকে দুটো শিশুর জন্ম হয়। তখন তারা আলাদা চেহারার হয় এবং আলাদা কি হয়, তাদের বৈশিষ্ট্য নিয়ে থাকতে পারে, নাও থাকতে পারে কেউ, এবং ভিন্ন লিঙ্গেরও হতে পারে, এক ভাই এক বোন। ঠিক আছে, এটা আসলে আজকে থেকে বুঝে গেলাম। এরপরে যেটা আছে গর্ভাবস্থার পরিচর্যা, এটা আমরা সবাই জানি, তোমরা এগুলো রিডিং করে নেবা, তবে এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম এরপর আছে আমাদের যে বার্থ কন্ট্রোল, যে মেথড এবং ফ্যামিলি প্ল্যানিং, এগুলো আসলে নিজেদের পড়ার বিষয়, এগুলো ম্যাম পড়াবে না, এগুলো একটু করে পড়ে নিবা। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে এরপরে আছে হলো প্রবলেম অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে প্রজননতন্ত্রের যে সমস্যাগুলো। হ্যাঁ, এটা নারী এবং পুরুষের দুজনেরই হয় এবং এই কারণে তাদের অনেক ধরনের প্রবলেম হয়, এটাও নিজেরা পড়ে নিবা। তারপরে আমরা পরের যে টপিক আছে আমাদের, সেটা হলো যে আমাদের পুরুষ এবং নারী প্রজননে হরমোনের ভারসাম্যহীনতা। হ্যাঁ, আমরা দেখেছি যে আমরা এর আগে জেনে এসেছি যে পুরুষের যে প্রজনন অঙ্গ, সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, মেয়েদের ক্ষেত্রে হরমোন নিঃসৃত হয় এবং হরমোনাল যে যেগুলো আছে সেটা হয়, সেটা আমরা জানি। তো এখানে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা আমরা আসলে একটু আমরা যে জেনে এসেছি। যেমন নারী প্রজননে যখন হরমোনের ভারসাম্যতা, আমরা জানি যে ডিমোশনাল থেকে আমরা দেখে এসেছিলাম যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এই হরমোনগুলো কোথা থেকে পরিত হয়? আমরা জানি যে এই হরমোনগুলো সাধারণত ডিম্বাশয় থেকে এই হরমোনগুলো পরিত হয় এবং আরো হরমোন আছে, এবং এই হরমোনের মাত্রা যদি কম বেশি হয় তখনই কি হয়, ভারসাম্যহীনতা দেখা দেয়। তাহলে এই যে ভারসাম্যহীনতা যে দেখা দেয়, হুম এটা কিভাবে দেখা দেয়, তোমরা এগুলো করে নেবা, আমি এটা বলবো না। এরপর এখানে আছে যে ইস্ট্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা এবং প্রোজেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা, এগুলো করবা। তারপরে আছে অ্যান্ড্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা, এটাও নিজেরা করে নিবা। হ্যাঁ, তারপরে আছে হলো আমাদের যে পুরুষের প্রজনন হরমোনের যে ভারসাম্যহীনতা, এটাও তোমরা একটু করে নিবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুম এটা জানা সবারই খুবই দরকার, কারণ এটার কারণে আমাদের অনেক সমস্যা হতে যায় সমাজে। তো আমরা এই হরমোনের ভারসাম্যহীনতাগুলো করবো এবং ভ্রূণের যখন বৃদ্ধির সময় যে সমস্যা, এগুলো একটু করবো। এরপর তোমাদের দেখো জিনগত বা ক্রোমোজোমগত সমস্যার মধ্যে এখানে কয়েকটা রোগের কথা বলা আছে। আমি শুধু রোগের নামগুলো বলবো, আর বাকিগুলো তোমাদের বুঝতে হবে। যেমন তোমাদের আছে যে অটোসোমাল ব্যাধি, সেক্স লিঙ্ক ব্যাধি, ট্রাইসোমি,
হ্যাঁ, এটা সাধারণত আমরা এটা দীর্ঘতম প্রয়োজন পদ্ধতি সমস্যার মধ্যে আছে। এরপরে আমাদের আছে হলো টেরাটোডেন জনিত সমস্যা। টেরাটোডেন জনিত যে সমস্যাগুলো আছে, এখানে আছে হলো রুবেলা, এইচআইভি, হেপাটাইটিস বি, তারপরে আছে হলো সাইটোমেগালো ভাইরাস, সিএমভি। এরপর আছে হলো আমাদের যেটা আছে যে আমাদের ক্রনিক যে ইলনেস মানে দীর্ঘকালীন অসুস্থতা আছে, তারপরে ধূমপান, মদপান, খাদ্য গ্রহণ, মানসিক অবস্থা। আচ্ছা, আমরা যে এই যে ডিজিজ গুলো বললাম, এর মধ্যে কিছু আছে আমাদের সচেতনতার কারণে আমরা এই ডিজিজ গুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যেমন আমাদের এইচআইভি আছে, এটা যদি আমরা সচেতন হই তাহলে এই ডিজিজ গুলো সহজে আমাদের কি করতে পারে না, কাবু করতে পারে না। তারপরে আমরা যেটা বলি যে এই যে আমাদের যে ধূমপান বলেছে, আমাদের যে ধূমপান আসলে আমরা একটা কথা বলি যে আমি আমার সোনামণিকে খুবই ভালোবাসি, আমি আমার সন্তানকে খুবই ভালোবাসি, একটা বাবা তার সন্তানকে খুবই ভালোবাসে, কিন্তু না আসলে সে সঠিক ভালোবাসে না। কারণ সে বাবাটা যদি স্মোকার হয়, আমি সবসময় বলি যে আমি রাস্তা দিয়ে যখন যাই আমি কিন্তু স্মোক করে এসেছি। কথাটা ঠিক বলেছি? আমি রিক্সা দিয়ে যখন যাচ্ছি আমি কিন্তু স্মোক করে আমি একটা জায়গায় পৌঁছেছি। কিভাবে? আমি কি সিগারেট মুখে ধরে আমি স্মোক করি? না অন্যভাবে হয়? কিভাবে হয়? তোমরাই বলো তো? কিভাবে হয় বলো? হুম? আমি সিগারেট মুখে ধরি নাই, কিন্তু আমি স্মোক করেছি। কিভাবে করেছি বলো? আমরা কেউ জানি? ম্যাম ওই হ্যাঁ? ধোঁয়াটা আমাদের আমি একটা শরীরে প্রবেশ করতেছে। ম্যাডাম আমি একটা গল্প শুনছিলাম যে একজন প্রেগনেন্ট মহিলা তার সন্তান থাকা অবস্থায় সিগারেট খাইছিল, তো সেটার সাথে কি এটা কোনো সম্পর্ক আছে? না, আমার প্রশ্নটা তোমরা বোঝোনি। আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি হলো আহ সিগারেট খেতে আমি সিগারেট মুখে ধরি নাই, কিন্তু আমি সিগারেট খেতে খেতে গেছি। কিভাবে গেছি? আমার প্রশ্নটা বুঝেছো এখন? আমি এই প্রশ্ন করেছি, খুব সহজ। অ্যান্সারটা কি? ম্যাম যে সিগারেট খায় তো ওই ধোঁয়াটা যদি তার পাশে কেউ থাকে তো তাকেও ক্ষতি করে হ্যাঁ, ওই ধোঁয়া। আমি যখন রাস্তা দিয়ে যাই আমার পাশ দিয়ে আরেকজন স্মোক করতে করতে চলে যাচ্ছে, কেউ রিক্সায় আছে, কেউ হেঁটে যাচ্ছে, তাহলে কিন্তু আমিও স্মোক করেছি সমান অপরাধে। আচ্ছা, এখন তুমি যে বলে একজন প্রেগনেন্ট মহিলা, আমার বাবা একজন চেইন স্মোকার ছিলেন। চেইন স্মোকার আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। কেউ যদি আমাকে একটা জীবনে কোনোদিন আমাকে মারে নাই, আমাকে খুব একটা বকাও দেয়নি, মা ছাড়া কখনো কথাই বলে নাই। এত আদরের মেয়ে আমি, বুঝেছো, এত আদরের সন্তান। কিন্তু উনি কিন্তু আমার একটা ক্ষতি করেছেন। সেই ক্ষতিটা আমার ভিতরে জাগ্রত হয় কখনো, কখনো সুপ্ত অবস্থায়। সেই ক্ষতিটা কি বলো? কারণ আমার বাবা চেন স্মোকার, কিন্তু উনি আমার ক্ষতি করেছেন। কিভাবে? সে নিজেও জানে না। আমি যদি এখন তাকে বলি যে বাবা আপনি আমাকে এত ভালোবাসেন, কিন্তু আপনি তো আমার সারা জীবনের একটা ক্ষতি করে দিয়েছেন, আমাকে বড় একটা রোগ উপহার দিয়েছেন, যেটা আমি আপনার কারণে পেয়েছি। কারণ আমার বাবা চেন স্মোকার। আমিও কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন সময় আমার বাবা যখন স্মোক করেছে আমিও ভিতরে ভিতরে স্মোক করেছি, এবং সারা জীবন আমি স্মোক করেছি যতদিন আমি আমার বাবার কাছে ছিলাম। কিন্তু আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, সে জানে না যে আসলে সে যে চেন স্মোকার এটার কারণে আমার কি ধরনের হতে পারে। আমাদের যে এই যে ব্রনকাইটিস, বাচ্চাদের যে নিউমোনিয়া, এই রোগগুলো, আসলে নিউমোনিয়া দেখেছো যে কখনো রিকভার হয়, ব্রনকাইটিস কখনো রিমুভ হয়, অ্যাজমা কখনো ভালো হয়, হয় না। কেন হয় না? কারণ এই ডিজিজ গুলো আমি ফ্যামিলি থেকে পেয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষের কাছ থেকে পেয়ে এসেছি। কারণ সেই মানুষটা কিন্তু জানে না যে তার এই স্মোক করার কারণে আমি কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু স্মোকার কেন, আমার বাবা ধরো যে অ্যালকোহল পান করেন, তো আমিও কিন্তু অ্যালকোহল পান করেছি সমানভাবে। তবে এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করেছি, কারণ পরবর্তীতে সে পান করার সময় আমি তার কাছে ছিলাম না, অতএব আমি তখন ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এটা হলো আমাদের দেশের মানুষের সচেতনতার অভাব, অসচেতন থাকার কারণে। আমি আহ আমি যদি সে যদি সচেতন হতো, তাহলে সে আমাকে এত ভালোবাসে, সে কিন্তু আমার এত বড় ক্ষতিটা করতো না।
তার মেয়েকে সারা জীবনের জন্য সে অ্যাজমা রোগী বানিয়ে দিত না, তার মেয়েকে সারা জীবনের জন্য সে নিউমোনিয়া পেশেন্ট বানিয়ে দিত না, সারা জীবনের জন্য তার এই ডিজিজ গুলো হতো না। এবং আমরা যে আজকে যে এই যে প্রজননগত যে সমস্যা বলছি, হ্যাঁ, এই হরমোনাল কতগুলো প্রবলেম আছে, এটাও কিন্তু কি আমাদের এই স্মোকের কারণে হয়। মানে আমরা যারা এখন স্মোক করি এবং এর ধারের কাজ দিয়ে যে আমরা চাই, আমরা আশা করবো যে আমরা আসলে আর স্মোক করবো না। কারণ আমি ভালোবেসে আমি ভবিষ্যৎ বংশধর পৃথিবীতে আনবো, তাই না? আমরাও একদিন সবাই বাবা হবো, কেউ মা হবো, যাতে আমার সন্তান এই পৃথিবীতে সুন্দরভাবে আসে, সুস্থভাবে আসে, সেই ব্যবস্থা আমাকেই করতে হবে এবং তার জন্য আমাকে সচেতন হতে হবে। আমরা যে আজকে করোনার জন্য সবাই মাস্ক ব্যবহার করছি, আসলে এমনিতেই আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। কারণ এই যে আমি যে তোমাদেরকে বললাম যে আমি ধরো সাপোজ এখান থেকে কলেজে যাচ্ছি, আমি যাওয়ার সময় স্মোক করছি, আসার সময় স্মোক করছি, এ থেকে কিন্তু আমি পরিত্রাণ পেতে পারি। আমি যদি মাস্ক ব্যবহার করে যাই তাহলে কিন্তু আমি স্মোক করলাম না। করলাম কি বলতো? শুধু মাস্ক যে আমাদের এই যে করোনা ভাইরাস থেকে রক্ষা করছে তা না, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে সে আমাদেরকে প্রোটেক্ট করছে। বুঝতে পেরেছো? ভাইরাল যে ডিজিজ গুলো আছে, শুধু করোনা ভাইরাস না, যত ভাইরাল ডিজিজ আছে সবকিছু থেকে আমাদেরকে কি করছে? রক্ষা করছে। সেজন্য আমরা কি করব? আমরা অবশ্যই এ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। এরপর আমরা বলেছি যে মানসিক অবস্থা আছে, জানো আমাদের মানসিক অবস্থা, হ্যাঁ মানসিক অবস্থা একটা অনেক বড় একটা কারণ সবকিছুরই। তোমার বলে না যে মন যদি ভালো থাকে সবকিছুই ভালো লাগে, হ্যাঁ, আর মন যদি ভালো না লাগে তাহলে কিন্তু পৃথিবীর কিছুই ভালো লাগে না। এটা হলো মানসিক সমস্যা। আর এই মানসিক সমস্যাগুলো অনেক কিছু থেকে হতে পারে। এই জন্য তো মানুষ মাঝে মাঝে ঘুরতে যায়। তোমরা মাঝে মাঝে এই যে তোমরা বলে পূজার ছুটি দেবে এরকম ঘুরতে যাবো, হ্যাঁ অবশ্যই মানুষের প্রয়োজন আছে ঘোরা। কারণ যখন তুমি খোলা আকাশে নিচে যাবে, যখন বাতাসে যাবে বাইরে, যদি বাতাসটা বিশুদ্ধ না হয়, বিশুদ্ধ বাতাস হয়, ঢাকা শহরে নদীর পাড়ে গেলে কিন্তু আসলে পরিষ্কার দিকটা বলেছে যে খুবই ভালো লাগে, কিন্তু আসলে এখন ভালো লাগে না, কারণ এখন নদীর পাড়ে হলো অনেক নোংরা। তবে এখন অনেকটা হয়েছে পরিষ্কার। তো যাই হোক, তো আমরা যে এই যে ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, এটা কেন যাই? কারণ আমাদের মন ভালো রাখার জন্য। তবে হ্যাঁ, মন ভালোর একটা বিধান আল্লাহ করে দিয়েছে। তোমরা যারা যে ধর্মেরই হও না কেন, আমরা যারা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কিন্তু ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে কিন্তু আমাদের মন অনেকটাই ভালো থাকে। এবং শুধু মন ভালো থাকে না, আমাদের শরীরও ভালো থাকে। মানুষ বলে যে আমি ব্যায়াম করতে যাই, আমি জিমে যাই, আমি কোথায় যাই? রাস্তা হাঁটতে যাই। কিন্তু আমি যে জিমে যাই, ব্যায়াম করতে যাই, রাস্তা হাঁটতে যাই, এটা যে ৫ ওয়াক্ত যদি নামাজ পড়ি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যায়াম। তোমরা কি এটা জানো? হ্যাঁ? কি জানো যে ৫ ওয়াক্ত নামাজ অনেক বড় ব্যায়াম? জি আলিয়া ম্যাম। এটা জানো? হ্যাঁ? হ্যাঁ ম্যাডাম, জানি এটা। তাহলে এটা হলো অনেক বড় ব্যায়াম। কারণ ৫ ওয়াক্ত নামাজ পড়তে গেলে নামাজের আগে তোমাকে কি করতে হবে? ওয়াশরুমে যেতে হবে। তুমি যাওয়ার পর অজু করবে। অজু করার সময় কিন্তু তোমার হাত নাড়াতে হবে, পা নাড়াতে হবে, তাই না? তোমার মুখটা না কিছুটা হলো নাড়াতে হয়, মাথাটা নাড়াতে হয়। তারপরে যখন আমরা নামাজ পড়ি আমাদের ওঠা বসা করতে হয়। সবকিছুর মধ্যে একটা আল্লাহ কি দিয়েছেন? ভালো মানে একটা নিয়ামত দিয়েছেন। আমরা এই জন্য যারা নামাজ পড়ি না, আমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বো। আমরা যে এই যে করোনার জন্য মাস্ক ব্যবহার করি, মাস্ক ব্যবহার করলে কি আমি রক্ষা পাবো? এটা হলো সচেতনতা, এছাড়া আর কিছুই না। আমরা কোনটা থেকে রক্ষা পাবো? অবশ্যই যিনি আমাদেরকে পৃথিবীতে এনেছেন তার কাছ থেকে রক্ষা পেতে গেলে আমাদের তারই ইবাদত করতে হবে। কারণ উনি ওনার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এটা মনে রাখতে হবে। আমরা ৫ ওয়াক্ত নামাজ নাও পড়তে পারি, আমরা যেটুকু সময় পাই সেটুকুই আমরা নামাজ পড়বো। আর সবচেয়ে বড় কথা, আমরা আল্লাহর কাছে সবকিছু চাবো, আল্লাহ যাতে আপনাকে ভালো রাখেন। আচ্ছা, ম্যাডাম অনেক গল্প করে ফেললো, কারণ আর এই চ্যাপ্টারটার মধ্যে আসলে অনেক কথাই বলার থাকে পড়াতে গেলে। তাও আমি একটু বললাম। এরপরে আছে আমাদের যৌনবাহিত রোগ। আমাদের যৌনবাহিত যে রোগগুলো আছে, এই যে সিফিলিস, গনোরিয়া তোমাদের আছে। তারপরে আমরা বলেছি যে একটু আগে AIDS এর কথা হালকাভাবে বললাম। তো এই রোগগুলো আছে। তো আমরা প্রথমে যে রোগটার কথা, যেটা হলো সিফিলিস, হ্যাঁ, আমরা সিফিলিস যে রোগটার কথা আমরা বলি, এটা হলো আসলে একটা ব্যাকটেরিয়ার কারণে হয় এই সিফিলিস রোগটা। এবং এটা অনেক দীর্ঘকালীন একটা রোগ, এবং এটা যদি আমরা ভালো করে ট্রিটমেন্ট না করে এই রোগটা ছাড়ে না, এবং এটা সাধারণত কারণ হয়ে যায়। এটা সাধারণত আমাদের যে ব্যক্তি সংক্রমণ ঘটে সেটা সাধারণত তার জন্মমাপে যাই হোক। তো এই সিফিলিস এই রোগগুলো কিন্তু
বড় হলো কি জানো? এটা সবচেয়ে বড় যেটা বাবা তোমরা বড় হয়েছো, তোমরা জানো যে আল্লাহ বিধান দিয়েছেন জন্ম মৃত্যু কি। হ্যাঁ, এই কথাগুলো কি একসঙ্গে আছে, তাই না? যে আমাদের জীবনটা সাইক্লিক করার উপরে। আমরা কিন্তু এক সময় কোথায় ছিলাম? আমি বাবা মার কাছে ছিলাম, তারপরে একটা পর্যায়ে আমি ধরো পড়াশোনা করেছি, তারপরে আরেকজন জীবন সঙ্গীর কাছে গিয়েছি। এটা কার বিধান? আল্লাহরই বিধান। আর আমাদের হাদিসে একটা কথা আছে যে পুরুষের বাম পাজর থেকে মেয়েরা তৈরি, তাই না? তোমাদের একটা হাড় কম আছে যেটা দিয়ে কি তৈরি, মেয়ে তৈরি হয়, তাহলে এটা আল্লাহ নির্ধারণ করে দেন। কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির মতো বিধর্মীদের মতো আমরা যদি ধর্ম মেনে না চলি এবং তাদের মতো লাইফ লিড করি, তাহলে কিন্তু আমাদের যে কোনো কিছু হতে পারে সহজে। আর এই রোগটা সাধারণত এই রোগগুলো সাধারণত এখানে যে কটা রোগ আছে সাধারণত এটার কারণেই হয় মেইনলি। আর তুমি যদি আল্লাহর বিধান রেখে যদি জীবনযাপন করো, তাহলে কিন্তু এই রোগগুলো খুবই কম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আরেকটা কথা, লাস্টে যে রোগটা আছে তোমাদের এইচআইভি এইডস, এটা আসলে যে সাধারণত আমাদের একটা সঙ্গী বা আমরা অনেকে বলে যে খারাপ জায়গায় গেলে এই রোগটা হয়, যে সত্য কথা যেটা যে পতিতালয়ে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে তার নিজস্ব যে সঙ্গী আছে তাকে ছেড়ে অন্য জায়গায় গেলে এই রোগগুলো হয়, কিন্তু আসলে তা না। এইচআইভি এইডস কোনো কারণে হতে পারে, কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং বিশ্বের অনেক দেশে যে আমরা যে ইনজেকশন দিই অসাধু মানুষ যেটা কি করে, ধরো একদিন এইচআইভি এইডস রোগী ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে আমি কি করলাম, আমার একটা ব্লাড টেস্ট দিয়েছে, আমি যে কোনো একটা ব্লাড টেস্ট করতে গেছি একটা ইয়াতে, হ্যাঁ, একটা হসপিটালে। তখন তারা কি করেন, এই অসাধু ব্যবসায়ীরা ওই সিরিঞ্জটা কি করেন, ওটা তো আসলে অন টাইম ইউজ করা উচিত যে কোনো ইনজেকশনের সিরিঞ্জ, সেটা না করে ওটা পরিষ্কার করে আমাদেরকে আবার সেটা প্যাকেট করে বাজারজাত করেন। এবং এটা যখন আমার শরীরে আমি ফুটাবো তখন আমার ওই জীবাণুটা আমার শরীরে চলে আসবে এইচআইভি এইডস এর। তো আমরা আসলে অনেক অসচেতনতার কারণে এটা হতে পারে। তো আমরা যে শুধু এইচআইভি এইডস হলে তাকে ঘৃণা করবো তা না। আমি নিজেও এইচআইভি এইডস একজন পেশেন্ট দেখেছি এবং এখনো সে বেঁচে আছে। আমি এইচআইভি এইডস যদি ভালো হয়ে যায় বা ট্রিটমেন্টে রাখা যায়, 8-10 বছর পর্যন্ত রোগীটা ভালো হয়ে যায়, বেঁচে থাকে। কিন্তু কথা হলো যে সমাজ কিন্তু তাকে গ্রহণ করতে চায় না। সমাজ যদি জানে তার এইচআইভি এইডস হয় তখন তাকে ঘৃণা করে, তার কাছে কেউ যায় না, খারাপ ভাষা তাকে বকা দেয়, বিভিন্ন কিছু। কিন্তু তার তো আসলে আমাদের হিস্ট্রিটা জানতে হবে যে সে কি কারণে হয়েছে, তাই না? আর সেটাও বড় কথা না, সে যদি খারাপ জায়গার কারণে হয়, সে যদি সেখান থেকে সে ভালো হয়ে যায়, তওবা করে যায়, আল্লাহ কি বলেছেন যে তওবা করলে আল্লাহ মাফ করবেন, তাহলে আমরা মানুষ কেন করবো না তার মাফ? আমরা অবশ্যই মাফ করবো এবং তার সঙ্গে ভালো ব্যবহার করবো, কারণ একজন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে আমাদের সামান্য ভালোবাসা, সামান্য শ্রদ্ধা এটা পেয়ে। কারণ কেউ খারাপ হয়ে তো জন্মায় না। তোমাদের একটু আগে জন্মের কথা বললাম, তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তখন কিন্তু তুমি কিছুই জানতে না, তখন কিন্তু তুমি কিছুই বুঝতে না। তুমি এই পৃথিবীতে এসে সবকিছু শিখেছো, ভালোর সঙ্গে মিশে ভালো কিছু শিখেছো, খারাপের সঙ্গে মিশে খারাপ কিছু শিখেছো। তো আমরা যে এই যে এগুলো শিখেছি, এই মানুষগুলো যদি ভালো হয়ে যায়, তওবা করে, তাহলে অবশ্যই তাকে আমরা ক্ষমা করব এবং তার কাছে যাব, তাকে অবশ্যই ভালোবাসবো, তাকে ভালোর কাছে, কারণ একজন মানুষকে ভালো করা আমাদের জন্য অনেক ভালো কাজ। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আগে দিয়ে দেই। বাবা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা আজকে যে অধ্যায়টা পড়লাম, এই অধ্যায়টা কিন্তু মোটামুটি আমি শেষ করে দিলাম, কারণ এই অধ্যায়ে আমি আর কিছু করাবো না। হ্যাঁ, আর যেটুকু আছে তোমরা পড়বে। এবং যে কথা যেটা বললাম যে আসলে আমাদের আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি হিন্দু ধর্মের যে যে ধর্মেরই হই না কেন, আমরা সেই ধর্ম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। অবশ্যই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কারণ এই পৃথিবীতে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন
আমাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তার, ঠিক আছে? এবং আমরা তার কাছে সবসময় চাইবো, অবশ্যই মানুষকে ক্ষমা করতে শিখবো, আমরা ধৈর্যশীল হব, এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে, ঠিক আছে? আমাদের একদিন সবচেয়ে আমরা এই গুণগুলো যদি অর্জন করি আমরা অবশ্যই ভালো মানুষ হব এবং অবশ্যই আমরা ভালো থাকবো। আচ্ছা, তো সবাই ভালো থেকো। ম্যাম ঠিক আছে? পরের ক্লাসে কি তাহলে নতুন অধ্যায় ধরবেন? হ্যাঁ, ওটাই 10 ধরবো ম্যাম বাবা। এটা শেষ করার টাইম দিবেন না? এটা একটু পাশাপাশি তোমরা শেষ করো, কারণ এই অধ্যায়ের যেটুকু আছে সেটুকু শেষ করো। আর আমি পাশাপাশি ওই অধ্যায় খুব ধীরে ধীরে এই জন্য পড়াবো, ঠিক আছে? সামনে যে আচ্ছা অধ্যায়টা ম্যাম, শুরু করবো ম্যাম খুব ওই অল্প অধ্যায় করে অল্প অল্প পড়াবো। পড়াবেন ম্যাম। হ্যাঁ, যাতে পাশাপাশি এই অধ্যায়টা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থেকো। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো বাবা? জি ম্যাম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।